Oh, hello and welcome, FPL managers. Welcome to Ghono Football. আমার সাথে আজকে প্রণয় আছে। প্রণয়, ওয়েলকাম ব্যাক। আর আমরা আজকে FPL রিভিউ করতে আসছি। সো অফকোর্স গেম উইক 7 শেষের দিকে, প্রায় লাস্ট ম্যাচ বাকি আছে অফকোর্স, লিডস ভার্সেস লিস্টার, বাট আমরা অলরেডি আমাদের রিভিউ আমাদেরকে করতে হবে। সো আমরা শুরু করে ফেলেছি অলরেডি। সো বেসিক্যালি আবারও লো স্কোরিং গেম উইক, নট টু মেনি ক্যাপ্টেন সাকসেস। সালা মাত্র একটা গোল, কেন মাত্র একটা পেনাল্টির কারণে, উইচ ইজ লাকি আই উড সে, বাট গোল হয়েছে। বাট এনিওয়ে, লেটস লুক এট দ্য হিরোজ, যারা আলটিমেটলি ভালো করেছে এবং যাদের কারণে অনেকেই অলরেডি অনেক পয়েন্ট বেশি পেয়েছে। আই এম ডুইং কোয়াইট ব্যাড দিস উইক, যদিও আমার বিগত 3টা উইক খুবই ভালো ছিল। প্রণয়, আশা রাখি তোর টিমটা ভালো করছে। দুর্দান্ত দুর্দান্ত আসলে মেইনলি ভালো করছে হচ্ছে কি ওয়াইল্ড কার্ড সাকসেসের জন্য। ওয়াইল্ড কার্ডের পর থেকে আমার টিমের সাকসেস রেট আসলে 100 আউট অফ 100 আছে। এক্সিলেন্ট এক্সিলেন্ট। সো ওয়াইল্ড কার্ড সাকসেস বলা যেতে পারে। তুই একটা বই লিখে ফেল দোস্ত, একটা বই। অবশ্যই এটা আসলে একটা বই লেখার মতো অবস্থা। তোর আসলে বই লেখা উচিত, একটা ওয়াইল্ড কার্ড সাকসেস। How to do good with your wild card. এনিওয়ে, FPL ম্যানেজার্স, আমরা রেগুলার কন্টেন্ট ক্রিয়েট করছি। সো আপনি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন এবং বেল নোটিফিকেশন না প্রেস করে থাকেন, প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশন প্রেস করবেন, কারণ আমরা রেগুলারলি 4টা করে কন্টেন্ট ক্রিয়েট করছি। আপনার প্রত্যেকটা কন্টেন্টের আপডেট পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা খুবই ইম্পর্টেন্ট। প্লিজ লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। কোনো কিছু জানার থাকলে definitely get in touch with us. We will be happy to answer. So let's start, Pranoy. Yes. Right. So, Southampton versus Aston Villa. What game was that? And what happened to Ward-Prowse? I think এটাই হচ্ছে গিয়ে এই উইকের সবচেয়ে নোটেবল ম্যাচ। FPL পয়েন্ট অফ ভিউ থেকে সবচেয়ে বেশি পয়েন্ট স্কোর হয়েছে এই ম্যাচে, এবং এই ম্যাচে ওয়ার্ড-প্রাউস খুবই ভালো খেলেছে। হাইয়েস্ট পয়েন্ট দিয়েছে অলরেডি 17 পয়েন্টস এই গেম উইকে। সবচেয়ে নোটেবল পারফরমেন্স হয়েছে। অলরেডি 2টা গোল ছিল এবং একটা অ্যাসিস্টও ছিল, আর 3 বোনাস পয়েন্ট। সো সব মিলিয়ে আসলে ওয়ার্ড-প্রাউস লাস্ট 2 উইক ধরে খুবই ভালো খেলছে। লাস্ট 2টা গেম উইকে আসলে ওর পয়েন্ট যথেষ্ট ভালো ছিল। লাস্ট গেম উইকে ছিল 11, এই গেম উইকে 17। সো এছাড়া হচ্ছে গিয়ে এই ম্যাচের যদি বলি, এই ম্যাচের আরেকটা নোটেবল পারফরমেন্স ছিল গ্রিলিশের। গ্রিলিশ লাস্ট হচ্ছে গিয়ে লিভারপুলের সাথে ম্যাচটা হচ্ছে গিয়ে ডাবল ফিগার দিয়েছিল, এবং সেটা তো দুর্দান্ত 24 পয়েন্ট দিয়েছিল। তারপরে 2 গেম উইকে লেস্টার এবং লিডসের সাথে খুব একটা ভালো করতে পারেনি, এবং এই গেমের লাস্ট 10 মিনিটের ভিতরে 15 পয়েন্টস। তো এটা আসলে খুবই আমার মনে হয় যে সবাই ডিসঅ্যাপয়েন্টেড ছিল যে গ্রিলিশ কোনো রকমই ভালো পারফরমেন্স করতে পারছে না, বাট শেষ 10 মিনিটের ভিতরেই যারা গ্রিলিশ ওনার ছিল তারা খুবই 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 আনন্দিত হয়েছে আসলে এই কারণে আমার মনে হয়। এছাড়া এই ম্যাচে ইংসের পারফরমেন্স শুরুর দিকে ভালো ছিল না, বাট শেষের দিকে খুবই ভালো খেলেছে এবং একটা গোল স্কোর করে পয়েন্টসও দিয়েছে। অ্যাডাম শুরু থেকে ভালো খেলছিল, আর ওয়াটকিন্সও এখানে একটা পেনাল্টি মাধ্যমে আসলে পয়েন্ট দিয়েছে। ওটাও আসলে গ্রিলিশের, নরমালি গ্রিলিশ যেহেতু রেগুলার পেনাল্টি টেকার, বাট সামহাউ ওই দিন হচ্ছে কি গ্রিলিশ পেনাল্টি দেয়নি, এই কারণে ওয়াটকিন্স হচ্ছে গিয়ে আসলে পয়েন্টটা পেয়েছে। আর না হয়তো গ্রিলিশ আরো বেশি পয়েন্ট পেত। সব পয়েন্ট শুধু গ্রিলিশ পাবে। হ্যাঁ, না, সব পয়েন্ট শুধু গ্রিলিশ পাবে, আর বাকিরা হলো বাকিরা পাবে না। যেহেতু ওয়াটকিন্স তোর টিমে ছিল, আমার মনে হয় যে এটা সামহাউ তোকে একটা ট্রিট দিল। হ্যাঁ, রাইট। আমার টিমে ইংজো ছিল, সো আমার লাস্ট 2 মিনিটের জন্য আমার জন্য একটু ভালোই ছিল আর কি। সো এনিওয়ে, লেটস মুভ ফরওয়ার্ড উইথ দ্য নেক্সট ওয়ান। হাকিম জিয়াশ। আমার মনে হয় যে অনেকদিন ধরে জিয়াসকে নিয়ে সবাই শুরু থেকে জিয়াসকে নিয়ে যথেষ্ট পরিমাণ মানে হট্টগোল ছিল, শোরগোল ছিল যে সবাই নিবে। বাট চেলসির মিডফিল্ড গুলি এত বেশি মিডফিল্ডার যে রোটেশন রিস্কটা অনেক বেশি, যার কারণে আসলে জিয়াস খুব একটা মেইন টিমে চান্স পাচ্ছিল না। খেললেও হয়তো 45 মিনিট, 50 মিনিট, 60 মিনিট খেলছিল, এবং ফুল পারফরমেন্সটা আসলে দেখাতে পারছিল না। লাস্ট গেমটাতেই আসলে একদম জিয়াস তার স্বাভাবিক খেলাটা খেলেছে এবং 14 পয়েন্ট দিয়েছে। সো আমার মনে হয় যে নেক্সট গেম উইক গুলির আগেই জিয়াসের দাম হুড় করে বেড়ে যাবে। অলরেডি তো একবার কমতে ছিল, আবার বাড়ছে। সো আমার মনে হয় যে নেক্সটে আরো বাড়তে পারে। এই ম্যাচে আসলে
এটা তো কেউই বলতে পারবে না, ল্যাম্পার্ড ছাড়া আমার মনে হয় যে আর কেউই আসলে বলতে পারবে না যে কে রেগুলার, কেননা মিডফিল্ডে এতগুলি অপশন যে কাকে কাকে ছেড়ে কাকে রাখবে, এটা নিয়ে আসলে আমার মনে হয় যে এটা ফিকচার ওয়াইজ ঠিক হতে পারে যে কোন দিন হচ্ছে গিয়ে দুইটা সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার খেলবে নাকি অ্যাটাকিং মিডফিল্ডার খেলবে। সো এই ধরনের ডিসিশন গুলি আমার মনে হয় যে অপোনেন্ট দেখি আসলে নিবে চেলসি। আমার ব্যক্তিগত অবজারভেশন থেকে আমি যদি বলি, আমার মনে হয় জিয়াশ উইল বি রেগুলার, কারণ বেসিক্যালি গতকালকের রোটেশন যদি আমি দেখে থাকি, সেটা হলো ওয়ার্নার প্রথমে টিমে ছিল না, পুলিসিস ছিল, বাট পুলিসিস ইনজুরি হওয়ার কারণে ওয়ার্নারকে আনা হয়েছে। সো বেসিক্যালি এটার কারণ হলো ওয়ার্নার আর পুলিসিসের হিট ম্যাপ যদি আমরা দেখে থাকি, তাহলে দেখা যাচ্ছে যে দুইজনই সেম আইডেন্টিক্যাল পজিশনেই খেলছে। সো এই ক্ষেত্রে একটা অল্টারনেশন আসতে পারে বা রোটেশন হতে পারে। জিয়াসের সাথে আসলে রোটেশন হওয়ার মতো আমি কোনো প্লেয়ার দেখি না যেটা আসলে আছে আর কি। সো আমার কাছে মনে হচ্ছে ব্যক্তিগতভাবে যে জিয়াস উইল বি রেগুলার। এনিওয়ে, লেটস মুভ টু দ্য নেক্সট ওয়ান। এট নুরি আমার সাইসের পয়েন্ট নিয়েছে। আমার মনে হয় সবাই হচ্ছে গিয়ে আসলে সাইজকে নিয়ে হচ্ছে গিয়ে সবাই 100% শিওর ছিল যে কোনোভাবেই ও রোটেশন হবে না। উলসের যদি একটা প্লেয়ার থাকে সেটা থাকবে সাইজ, এছাড়া অন্য যে কেউ হচ্ছে গিয়ে সরতে পারে। যেমন ভিনাগ্রের চিন্তা করেছিলাম আমরা, অথবা কিলম্যানের চিন্তা করেছিলাম, এক একজন এক একভাবে, মার্শেলকে চিন্তা করা হচ্ছিল। সো অ্যাটলিস্ট সাইজের দিক থেকে সবাই শিওর ছিল যে 100% ম্যাচ হয়তো সে খেলবে, বাট সামহাউ ফ্রম নোওয়্যার নুরি কেম এন্ড সো আমার মনে হয় যে নেক্সট টাইম গুলিতে অনেকেই হচ্ছে গিয়ে অল্টারনেটিভ হিসেবে নুরিকে নিতে পারে, অথবা সিয়াসকে রাখতে পারে, অথবা কিলম্যানের দিকে যেতে পারে। আমার মনে হয় যে উলসের সবচেয়ে এখন হচ্ছে গিয়ে ফেভারিট পার্সন হবে হচ্ছে কিলম্যান, যেহেতু ওর প্রাইসও অনেক কম এবং পয়েন্টস রিটার্নও ভালো আসতেছে। বাট সামহাউ যদি এরকম পারফরমেন্স থাকে গেম উইক 7 এর মতো, নুরির মতো, আমার মনে হয় যে সিয়াস এবং নুরির মধ্যেও একটা কম্পিটিশন আসতে পারে। বাট এখনো যেহেতু শিওর না, কেননা জাস্ট একটা গেম উইক হচ্ছে, একটা গেম উইকে ভালো পয়েন্ট দিয়েছে। সিএস আবার ব্যাক করতেও পারে, মানে ব্যাক তো করবেই, আসলেই ব্যাক করবে, কেননা কয়েকটা সিজন ধরে যেহেতু ভালো খেলছিল, ওকে নিশ্চয়ই বাদ দিয়ে দিবে না 100% ম্যাচে। সো আমার মনে হয় যে এটা অনেক ফাস্ট হবে যদি নুরিকে হচ্ছে গিয়ে আমরা চিন্তা করি যে সাইজের পজিশন ও নিয়ে নিবে। সো এটা আমার মনে হয় যে ঠিক হবে না এত আর্লি। একটা ইন্টারেস্টিং বলি সাইসের ক্ষেত্রে, সেটা হলো গত সিজনেও প্রথম ম্যাচে যখন ক্রিস্টাল প্যালেস এবং বুলসের খেলা হয়েছিল, সেখানে জাহার কারণে সাইসের অনেক সমস্যা হচ্ছিল। সো যার কারণে সে পুরো সিজন খেললেও, তুই যদি গত সিজনের রেকর্ড দেখিস, পুরো সিজনে খেললেও যখন ফিরতি ম্যাচে যখন আবার ক্রিস্টাল প্যালেস আর বুলসের খেলা হচ্ছিল, সব ম্যাচে 90 মিনিটস করে সাইজ খেলার পরেও হঠাৎ করে আউট অফ দ্য ব্লু সাইজকে ক্রিস্টাল প্যালেসের ম্যাচে কিন্তু বসায় দেওয়া হয়েছিল গত সিজনে। এটা নিয়েও কিন্তু কথা হচ্ছিল এই সিজনেও যে এবারও মনে তাকে বসায় দেওয়া হবে, এবং আলটিমেটলি দ্যাট হ্যাপেন। আমার কাছে একটু জিনিসটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছিল না, মনে হচ্ছিল ইটস টু মাচ অফ আ কোইন্সিডেন্স, কনস্পিরেসি আছে না, আমরা একটু বেশি বুঝালাইতেছি ব্যাপারটা আর কি। সো বাট এনিওয়ে ইট হ্যাপেন্ড। তুই কি যে আর কিছু বলার আছে এখানে প্রণয়? সবাই হচ্ছে গিয়ে আসলে উলসের পারফরমেন্স দিয়ে খুব একটা সন্তুষ্ট ছিল না আসলে, কারণ উলস আসলে অ্যাটাকিং পয়েন্ট অফ ভিউ থেকে খুব ভালো পয়েন্ট দিচ্ছে না, বিশেষ করে হিমেনেজ। অনেকেই পোডেন্সকে হচ্ছে গিয়ে আশা করছিল যে অনেক পয়েন্ট পাওয়া যাবে হচ্ছে গিয়ে, কিন্তু এবারে আসলে উলস খুবই লো স্কোরিং ম্যাচ খেলছে। যদিও ক্লিন শিট থাকছে, এটা একটা ভালো দিক আর কি, ক্লিন শিটটা থাকছে, বাট অ্যাটাকিং পয়েন্ট অফ ভিউ থেকে আসলে খুব বেশি পয়েন্ট আসতেছে না। বাট তারপরও consistency যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত Wolves one of the best team to pick some players for FPL. Right, but fixture turn হচ্ছে ধীরে ধীরে সো Wolves এর জন্য, so it's important to keep that in mind. Anyway, let's move the man Bournemouth Wilson. আমার মনে হয় যে বর্নমাউথের যে ডুও ছিল ফ্রেশার এবং হচ্ছে গিয়ে উইলসন, সেই ডুওটাই আসলে আবার নিউক্যাসলের জন্য খুবই ভালো খেলছে একদম শুরু থেকেই। যে গেম থেকে আসলে দুজন শুরু করেছে, দুজন খুবই, একজন অ্যাসিস্ট করছে, একজন গোল দিচ্ছে। সো এটা আসলে একদম ঠিক বর্নমাউথ লেভেলের খেলাই হচ্ছে। এবং সবাই ধারণা করেছিল যে এভারটন আসলে শুরু থেকে খুব ভালো খেলছে এবং এভারটন হয়তো এবারে হয়তো তাদের চিরচেনা পারফরমেন্সের ভিতর থেকে বের হয়ে এসে কিছু ডিফারেন্ট কিছু করবে, অ্যাটলিস্ট তাদের ডার্বি অপোনেন্টের থেকে ভালো খেলবে। বাট সামহাউ ব্যাক টু রিয়েলিটি, লাস্ট 2 গেম উইকে খুব একটা ভালো পারফরমেন্স করতে পারছে না। এবং আমার মনে হয় যে ইনজুরি কনসার্নটা অনেক বেশি ভাবাচ্ছে আর কি। এক্স্যাক্টলি।
হ্যাঁ, একে তো রদ্রিগেজ নেই এবং সাথে হচ্ছে কি রিচার্লিসনও নেই। সো আমার মনে হয় যে এই কারণে এভারটন কিছুটা স্ট্রাগল করছে এবং এই দুজন ফিরে আসলে আবার হয়তো ভালো পারফরমেন্সের দিকে ফিরে যাবে। তারপরেও খুবই খুশির খবর, কালভার্ট লুইন গোল করেছে এবং সব সব ম্যানেজারের মুখে অন্তত হাসি ফোটাতে পেরেছে আমার মনে হয়, কারণ ওর যথেষ্ট পরিমাণ ওনারশিপ আছে এবং এই ওনারশিপ একটা গোল করলেই আসলে অনেক অনেক ভালো এভারেজ এসে পড়বে। তো যাদের নেই তারা খুবই সাফার করবে এবং যাদের আছে খুবই খুবই আনন্দিত হবে, এটাই স্বাভাবিক। বাট উইলসন, আমার মনে হয় যে উইলসন কিন্তু খুবই আন্ডাররেটেড, খুব বেশি আলোচনা নেই, কিন্তু উইলসন কিন্তু প্রতি গেম উইকে খুবই ভালো খেলে যাচ্ছে এবং খুবই ভালো পয়েন্ট দিয়ে যাচ্ছে। অলরেডি 6টা গোল হয়ে গেছে, বাট কেউই আসলে ওটাকে নিয়ে খুব একটা আলোচনা করছে না। সবাই সবাই কালভার্ট লুইনের পেছনে পড়ে আছে বা ব্যামফোর্ডের দিকে পড়ে আছে, বাট স্লোলি বাট স্টেডি পয়েন্ট দিচ্ছে হচ্ছে গিয়ে উইলসন। আমার মনে হয় যে খুবই একটা অল্টারনেট পিক হতে পারে কলম উইলসন, এবং ইভেন ক্যাপ্টেন পিক হতে পারে নেক্সট গেম উইকগুলোর জন্য। দুইজন স্ট্রাইকার আসলে খুবই কনসিস্টেন্টলি গোল করে যাচ্ছে, যেটা আসলে আমরা হয়তো খেয়াল করছি না, এবং প্রত্যেক সপ্তাহে তারা একটা গোল নাহলে দুটা অ্যাসিস্ট বা একটা অ্যাসিস্ট বা একটা গোল, কিছু না কিছু আছে তাদের, কোনো না কোনো কন্ট্রিবিউশন আছে। সেটা হলো একটা হলো ইংস আর একটা হলো ক্যালাম উইলসন, এবং দুজনেরই কিন্তু আলটিমেটলি ওনারশিপ এখন পর্যন্ত লো। ক্যালাম উইলসন এখনো অনেক লো, অনেক লো। আমি এক্স্যাক্টলি এখনো অনেক কম্পারেটিভলি অনেক অনেক কম্পারেটিভলি অনেক লো। উইলসন আমার মনে ইংসের অ্যাটলিস্ট 21% মনে হয়, সরি 21% আছে, বাট বাকি খুবই লো। সো ওয়ান্ট টু কনসিডার আসলে। এনিওয়ে লেটস মুভ। রাইট, উইলসনের জাস্ট শেষ করে ফেললাম। 13.4% উইলসনের জাস্ট হচ্ছে কি আমাদের মানে যদি কারেন্ট ওনারশিপ দেখি মাত্র 13.4%, রাইট, বাট খুবই লো পয়েন্টের হিসাবে, খুবই লো। ওর পয়েন্ট কিন্তু যথেষ্ট ভালো, 53 রাইট, পয়েন্ট। সো এটা এটা আসলে মানে এই মাত্র 6.4 6.5 মিলিয়ন একটা স্ট্রাইকারের কাছ থেকে 53 পয়েন্টস অলরেডি মাত্র 7 গেম উইকের ভিতরে, এটা খুবই অ্যামেজিং ব্যাপার। এক্স্যাক্টলি, সো এক্স্যাক্টলি। আমার মনে হয় যে এটা একটা কম্পিটিশন হবে কালভার্ট লুইনের জন্য। অ্যাটলিস্ট যদি কালভার্ট লুইন এবং এভারটনের ফর্ম যদি এরকম ভালো না থাকে প্রথম 3 গেম উইক বা 4 গেম উইকের মতো, আমার মনে হয় যে সবাই হচ্ছে গিয়ে কলম উইলসনের দিকে ফলো করবে। রাইট, উই ক্যান মুভ অন। ওকে লেটস মুভ অন। আমরা তো উলস শেষ করে ফেলছিলাম, সো আবার এখানে হ্যাঁ, ডিয়েগো জট, সামহাউ সরি সরি সরি, জার্সি বদল হয়ে গেছে আসলে। জার্সি বদল হয়ে গেছে, আচ্ছা হ্যাঁ রাইট। জার্সি বদল। রাইট, সো জটার ব্যাপারে কি বলার আছে প্রণয়? জটা ইজ স্টিলিং পয়েন্টস ফ্রম সালাহ এন্ড মানে, আই উড সে। সবাই লিভারপুলের আসলে সবাই চিন্তা করে যে টপ 3 খুবই ভালো এবং খুবই কনসিস্টেন্ট, সব ম্যাচেই টপ 3 ফিচার করবে। আমার মনে হয় যে এখন সময় আসছে যে সামওয়ান নিউ উইল টেক প্লেস। অ্যাট লিস্ট যে কোনো একজনের অল্টারনেটিভ হিসেবে হতে পারে, মানে হতে পারে আমাদের ফিরমিনো, যে কারো অল্টারনেটিভ হিসেবে দিয়াগো জোতা খেলতে পারে, এবং ওর পজিশনিং কিন্তু দুইটা পজিশনেই ভালো খেলতে পারবে। ওর ওর ভার্সিটালিটি আছে এবং যে কোনো পজিশনে ও ভালো করতে পারবে। আমার মনে হয় যে যেভাবে পয়েন্ট রিটার্ন করছে আর ওর যে বাজেট, সেই বাজেট অনুযায়ী আসলে লিভারপুলের প্লেয়ার হিসেবে খুবই খুবই ভালো একটা প্লেয়ার এফপিএল এর জন্য। কারণ আমরা যদি মানে এবং সালার কথা ধরি, দুইজনই 12 মিলিয়নের উপরের প্লেয়ার। সো ওই ক্ষেত্রে যদি হচ্ছে গিয়ে জোটা এই ধরনের পয়েন্ট রিটার্ন করে এবং মাত্র 6.3 মিলিয়নের একটা প্লেয়ার, সো আমার মনে হয় যে ওনারশিপ খুব দ্রুত হাই হয়ে যেতে পারে। আর যদি শুধুমাত্র একটু বেশি টাইম পায়, অ্যাটলিস্ট 45 মিনিটস অর 60 মিনিটস যদি ফিচার করতে পারে, আমার মনে হয় যে হি ইজ এ গুড অপশন টু পিক। রেগুলার এবং স্টার্ট করবে কি? প্রত্যেক উইকে ও ভালো পয়েন্ট দিয়ে যাচ্ছে। রেগুলার স্টার্ট করবে কি, সবচেয়ে বড় কোয়েশ্চেন হলো এটাই। এটা এখনো আসলে কোশ্চেন, কারণ গত 2-3 সিজন ধরে আসলে লিভারপুলের যে ফ্রন্ট থ্রি আছে সেটাকে খুব বেশি নাড়াচাড়া করেনি ক্লাব। সো আমার মনে হয় যে হতে পারে কেননা ফিরমিনো অনেকদিন ধরে আসলে খুব যে গোল করতে পারছে সেরকম না, যদিও খুব ভালো সাপোর্ট দিয়ে যাচ্ছে, গেম প্লে খুবই ভালো, বাট গোল অথবা অ্যাসিস্টের দিক থেকে ফিরমিনো একটু পিছিয়ে আছে। অ্যাটলিস্ট সালাহ এবং মানের কাছ থেকে অনেক পিছিয়ে আছে। আর লিভারপুলের যে ধরনের ডিফেন্সিভ পারফরমেন্স, আমার মনে হয় যে ওদের অনেক বেশি গোল দরকার। ডিফেন্সে যদি গোল খায় এবং সে যদি দুইটা জায়গায় 3টা গোল করে ফেলতে পারে, খুব একটা বিষয় চিন্তা করার বিষয় থাকবে না। আমার মনে হয় যে অ্যাটলিস্ট এই পয়েন্ট অফ ভিউ থেকে হলেও জোটার হচ্ছে গিয়ে টাইম বাড়তে পারে।
রাইট। সো অন্যান্য প্লেয়ারের ক্ষেত্রে আমি যেটা বলবো, অফকোর্স কফাল আছে, মাসুয়াকু, অ্যান্টোনিয়ার, ক্রেসওয়েল এবং ওয়েস্ট হ্যাম ভালো। ওয়েস্ট হ্যামের কথা অলরেডি বলেছি, আগেও বলেছি যে ওয়েস্ট হ্যামের যে ধরনের ফিকচার ছিল এবং যে ধরনের ফিকচারের মধ্যে থেকে তারা বের হয়ে আসছে এবং ওদের পারফরমেন্স ধরনের ছিল, যখন ইজি ফিকচার আসবে তখন আসলে খুবই একটা মানে আসলে দেখার মতো বিষয় হবে যে অ্যান্টোনিও, ক্রেসওয়েল কি ধরনের পয়েন্টস রিটার্ন করে এবং ওনারশিপ গুলি কিভাবে চেঞ্জ হয়। কারণ ওরা কিন্তু এই ডিফিকাল্ট ফিকচারের ভেতর থেকেও যথেষ্ট ভালো খেলেছে এবং ওদের প্লেয়ার গুলি যথেষ্ট পয়েন্টও দিয়েছে। আমার মনে হয় যে এটা একটা খুবই আর কি চিন্তার বিষয় থাকবে, যখন ভালো পিকচার আসবে তখন ওয়েস্ট হ্যামের প্লেয়াররা কি ধরনের পারফরমেন্স করে। রাইট। সবচেয়ে সারপ্রাইজিং এবং সবচেয়ে রিফ্রেশিং টিম হলো এখন ওয়েস্ট হ্যাম। এনিওয়ে, লেটস মুভ অন। রাইট, ক্যান্সেলো। আমার যে ম্যানচেস্টার সিটি সামহাউ ইজ ব্যাক। ম্যানচেস্টার সিটির আসলে যে ধরনের অ্যাটাকিং পারফরমেন্স আমরা দেখে অভ্যস্ত, এই সিজনের শুরু থেকে এখন পর্যন্ত আসলে সেই রকমের কোন পারফরমেন্স অ্যাটাকারদের কাছ থেকে দেখা যায়নি। যদিও ইনজুরি কনসার্ন আছে এবং স্টার্লিং, মাহরেজ অথবা কেডিবি আগের মতো যে পারফরমেন্স ছিল সেই পারফরমেন্স দেখাতে পারছে না এখন পর্যন্ত। বাট সামহাউ ডিফেন্স লাইন খুবই স্ট্রং আছে, ডিফেন্সিভ প্লেয়াররা ভালো খেলছে এবং গোলগুলি কিন্তু ডিফেন্সের কাছ থেকে আসতেছে। সো খুবই মানে ডিফারেন্ট একটা সিনারিও। সবাই আসলে চিন্তা করে থাকে যে স্টার্লিং, কেডিবি অথবা মাহারেজ অথবা এগুয়েরো যে কেউ একজন থাকলেই সিটির কাছ থেকে যথেষ্ট পয়েন্ট আসবে। এবারের পুরো এফপিএল এর এই কিন্তু ডিফারেন্ট। ফোর্ডেনের কাছ থেকে পয়েন্ট আসতেছে, ওয়ালকারের কাছ থেকে পয়েন্ট আসতেছে বা ক্যান্সেলোর কাছ থেকে পয়েন্ট আসতেছে, এডারসন সেফ পয়েন্ট দিচ্ছে, যেটা আসলে সিটির প্লেয়ারদের মধ্যে গত কয়েক সিজন আমরা দেখিনি। এডারসন রেগুলার হয়তো ক্লিন শিট রেখেছে কিন্তু সেফ পয়েন্ট আসতেছে, বাট এবারে খুবই ডিফারেন্ট একটা সিটি দেখা যাচ্ছে এফপিএল এর দিক থেকে। আই হোপফুলি যে সিটির যে ডিফেন্সিভ অ্যাসেট গুলি আছে তাদের মধ্যে ওয়াকারকে নেওয়া যেতে পারে, ক্যান্সেলোকে নেওয়া যেতে পারে। এই দুজন অ্যাটলিস্ট কনসিস্টেন্ট, অ্যাটলিস্ট তারা টিমে থাকবে বলে আমরা মানে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে টিমে আছে এবং গেম টাইম পাচ্ছে, পয়েন্ট রিটার্নও ভালো পাচ্ছে। বাট যে কোনো সময় সিনারিও চেঞ্জ হয়ে যেতে পারে, স্টার্লিং পয়েন্ট দিতে শুরু করতে পারে, হঠাৎ করে দেখা গেল একটা হ্যাট্রিক করে বসলো এবং সবার মাথায় হাত যে কেন স্টার্লিং আমার টিম নাই। তো এটা আসলে খুবই মানে এখন পর্যন্ত খুবই আনসার্টেন সিটির ব্যাপারটা, যে হোম টু পিক ফ্রম সিটি। আমার যে অ্যাগুয়েরো যদি রেগুলার স্টার্ট করে তখন হয়তো সিটির যে অ্যাটাকিং যে যে ধরনের রিটার্ন আমরা আশা করি সিটির কাছ থেকে সেটা হয়তো ব্যাক করতে পারে, বাট আই এম নট সো শিওর অ্যাবাউট। Right. I think that's the players we had to cover. এরপরে আর কোনো প্লেয়ার নেই আর কি আমাদের কভার করার জন্য। বাট এনিওয়ে, থ্যাংক ইউ প্রণয়, থ্যাংক ইউ সো মাচ, and it was pleasure, and of course আমরা কালকে আবার দেখা হচ্ছে, so we will talk about the preview of game week 8. So FPL managers, do take care and all the best. Don't be disappointed. ডিসিশন খারাপ হতে ভালো হতে পারে, বাট আউটপুট ভালো নাও হতে পারে। রেজাল্ট সবসময় ডিসিশনের কারণে ফেভারেবল নাও হতে পারে, বাট তার মানে এই না যে আমরা আসলে হতাশ হয়ে যাব। আমাদেরকে কন্টিনিউ থাকতে হবে এবং আমাদের ডিসিশন আলটিমেটলি, যেহেতু এটা একটা ভালো ডিসিশন, সো এটা ডেফিনেটলি পে হবে আর কি। সো এনিওয়ে, টেক কেয়ার প্রণয়, থ্যাংক ইউ, See you again. সি ইউ, বাই বাই।